নেতা সাহেব কিছু বলবেন? সানাম চৌধুরী কিচ্ছুটি জবাব দিল না। অনেকক্ষণ রাত্রিপ্রিয়ার মুখপানে তাকিয়ে রইল। এরপর কিছু একটা ভেবে রইস হয়ে আঁচলের কোণাটা ছেড়ে দিল, বলল, না, কিছু না। যাও তুমি। রাত্রিপ্রিয়া আর দাঁড়িয়ে সময় নষ্ট করল না। নেতা সাহেবের দিকে এক পলক তাকিয়ে চঞ্চল পায়ে ওখান থেকে সরে গেল। সন্ধ্যাবেলা সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে। আজ ছাদের প্রান্তে রেলিং ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছে পরশ। তার মনে এক অদ্ভুত বিষাদের ঘনীভূত। গোধূলির চারপাশে গাঢ় কমলা ও গোলাপি আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু পরশের চোখে এখন শুধুই অন্ধকারের ছায়া। অজানা ব্যথায় তার বক্ষস্থল তড়াক করে লাফায়। অদ্ভুত যন্ত্রণার শিহরণে দেহ কাঁপে। তবুও মেয়েটার হাতের ভাঁজে লুকিয়ে রয়েছে নয়ন ভাইয়ের দেয়া চিঠির একটি খাম, যেটি ভাঁজ করা অবস্থায় সযত্নে ধারণ করেছে সে। সময় এগোচ্ছে, সেই সাথে চারপাশের নীরবতা যেন তার কষ্টকে আরও প্রকট করে। দূরের শহরের আলোগুলো জ্বলতে থাকে, কিন্তু পরশের হৃদয়ে আজ ঘুরঘুরে অন্ধকার। মেয়েটা আজও নয়ন ভাইয়ের দেয়া চিঠিটি খুলতে সাহস করতে পারছে না। পরশের আচমকা মনে পড়ে যায় নয়ন ভাইয়ের সাথে শেষ কথোপকথন, সেই হাসি, সেই অঙ্গীকার, সব যেন আজ এক মহাকালের প্রলয়ের মতো মনে হয়। এরপরও একটি বিষণ্ণতার প্রহর নিয়ে পরশ কাঁপা কাঁপা হাতে খামটি খুলতে সাহস করে। মুহূর্তেই তার চোখের কোণায় জল টলমল করল। খামের উপরে লেখা, প্রিয় ফুলরানী। না, পরশ আর চিঠিতে চোখ বুলাতে পারছে না। সে মনে মনে চিন্তা করছে, কি কথা লুকিয়ে আছে এখানে, কি নতুন বেদনার গল্প। যেন প্রতিটি মুহূর্তের সঙ্গে বিষাদের গভীরতা বাড়ছে। বাতাসের স্নিগ্ধতা তাকে মাঝে মাঝে একটু স্বস্তি দেয়, কিন্তু মনে গুমোট আবহ রয়েছে। মেয়েটা কিছুক্ষণ পর পর পাশের ছাদের দিকে তাকায়। তার দু চোখ নীরবে কি যেন খোঁজে। তবে কি এটা নয়ন ভাই? মেয়েটা চোখ ঘোরায়। অনেকক্ষণ পর আচমকা পাশের ঝলমলে বাড়িটির দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে শুধায়, নয়ন ভাই, আপনি চলে যাচ্ছেন? তার করা প্রশ্নের উত্তর মেলে না, উত্তর নাই। পরশ লম্বা শ্বাস টানে। চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও একটি পাখি ডেকে ওঠে, যেন তার আত্মার দারুণ আর্তনাদ। পরশের মনে হয় এই সন্ধ্যায় তার জীবনেও কিছু অবশিষ্ট নেই, শুধু এই চিঠি পড়ার অপেক্ষা। চিঠি যা হয়তো আবার তার হৃদয়ে ক্ষতের আঘাত বসিয়ে দেবে। এভাবে সময় পার হতে থাকে। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসে, কিন্তু পরশের কণ্ঠে কোনো সুর নেই। সে শুধু দাঁড়িয়ে থাকে, হাতে খামটি ধরে, যেন সময় থেমে গেছে। গাঢ় নীরবতার মাঝে আচমকা সিঁড়ির ঘরে খটাখট শব্দ। কেউ ছাদে আসে। পরশের হুঁশ ফিরে। সে কায়দা করে শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলে চিঠিখানা। পেছনে তাকায় না। জগতের কোনো কিছুতেই যেন আজ তার আগ্রহ নেই। তন্মধ্যে রয়ে শয়ে নীরবে তার পাশে এসে দাঁড়ায় রাত্রিপ্রিয়া। আগাগোড়া একবার পরশকে খুঁটিয়ে দেখে রাত মৃদু কণ্ঠে শোধায়, আড়ালে আবডালে যার বিরহে হৃদয়ে পড়ে মনের মাঝে ব্যথা বাড়ে, তাকে কেন পেয়েও হারাতে দিচ্ছিস? কেন বেঁধে রাখছিস না পরশ? তুই জানিস না, প্রিয়দের অযত্নে অবহেলায় বেশিক্ষণ রাখতে নেই। সময়ের নিয়মে সম্পর্কে সুতা যত্নে করে শক্ত বাঁধনে বাঁধতে হয়, নয়তো সুতা ছিঁড়ে যায়। একবার সুতা ছিঁড়ে গেলে না, সম্পর্কে ফাটল ধরে, হর হর করে বিষাদ আসে, হৃদয়ের ব্যথা গাঢ় হয়। পরশ খানিকটা কেঁপে কেঁপে উঠল। চট করে রাত্রিপ্রিয়ার দিকে চোখ তুলে এক পলক তাকায়। পর মুহূর্তেই চোরাচোরা ভঙ্গিতে কায়দা করে হাতের বাজের চিঠিটা নিজের ভেতরে আরও একবার লুকায়। এতে রাত্রিপ্রিয়া মৃদু হাসল, বলল, চিঠি না হয় শাড়ির ভাঁজে লুকালি, চোখের জলটা কোথায় লুকাবি? পরশ চমকালো। মেয়েটা এটাও ধরে ফেলল। পরশ অস্বস্তিতে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, কই কই জল? রাত্রিপ্রিয়া আবারও ঠোঁট এলিয়ে হাসল। পরশের বাহুতে হাত রেখে বলল, এদিকে আয়, তাকা আমার দিকে। পরশ আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। অনেকদিন পর তার চোখে জল এলো। বুক ভেঙে কান্না পেল। রাত্রিপ্রিয়া বোনকে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে মেয়েটাকে কাঁদতে দিল। কিছুক্ষণ যেতেই পরশের ভেতরে কান্নাটা হালকা হলো। সে ভেজা কণ্ঠে শোধালো, রাত, নয়ন ভাই চলে যাচ্ছে তাই না? আমার জন্য উনি দেশ ছাড়ছে? যাবে না তো কি করবে? তুই কখনো বুঝেছিস তাকে? রাতের অকপট স্বীকারোক্তি শুনে চোখ তুলে তাকায় পরশ। বোনকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকালো। অনেকক্ষণ নিজের সঙ্গে হিসাব নিকাশ করে শুধালো, আমার বড্ড ভয় করছে রাত, উনি যদি সবার মতো আমার মাঝপথে ছেড়ে যায়। সবাই ছেড়ে যাবার জন্য আসে না পরশ, কেউ কেউ সারা জীবন থেকে যাওয়ার জন্যও আসে। তাছাড়া নয়ন ভাই তোকে ভালোবাসে, তুই কি এটা অস্বীকার করতে পারবি?
প্রথম প্রথম তো ভালোবাসা সবাই দেখায়, এরপর এরপর ঠিক সব ভুল যায়, ভালোবাসা হারায়, মানুষটাও বদলে যায়। সবাই বদলায়? অবশ্যই বদলায়, মানুষ মাত্রই পরিবর্তনশীল। কই সানাম ভাই কি বদলেছে? রাত্রিপ্রিয়া তীক্ষ্ণ স্বরে কথার মাঝে প্রশ্ন রাখে। পরশ ঘুরে তাকায় রাত্রিপ্রিয়ার দিকে, চনমনে বলে, সবাই সানাম ভাই হয় না রাত, সানাম চৌধুরী এই এক পেশি। রাত্রিপ্রিয়া চুপ রইল, তর্কে না গিয়ে পরশকে কিছুটা ঠান্ডা হওয়ার সুযোগ দিল। এরপর ওর কাঁধে হাত রেখে মিহি কণ্ঠে বলে উঠল, যে পুরুষ তোমার দেহের ভাঁজে না তাকিয়ে প্রথমে চোখের দিকে তাকায়, সে পুরুষ তোমাকে ভালোবাসে। যে পুরুষ তোমার তৈলাক্ত ব্রণ ওঠা চপচপে চেহারা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, সেই পুরুষ তোমায় ভালোবাসে। এদের কখনো ছেড়ে দিও না, প্লিজ ছেড়ে দিও না। এদের যত্ন করে আগলে রেখো, নিজের করে বেঁধে রেখো। ট্রাস্ট মি, ছেড়ে যাওয়ার এই শহরে ওই মানুষটার সঙ্গেই তুমি আজীবন পূর্ণতার হাসিটাই হাসবে। ইউ আর রাইট রাত। যে নারী এমন পুরুষ পায় সে নিঃসন্দেহে ভাগ্যবতী, আর যে নারী এমন পুরুষ পেয়েও হারায় সে আলবাত বোকাবতী। আমাদের পরশ তো বোকাবতী নন। আচমকা পেছন থেকে পায়েলের কণ্ঠস্বর শুনিয়ে একসঙ্গে ওরা দুজন পেছনে তাকায়। বোনকে দেখে মুহূর্তেই পরশ অসহায় গলায় বলে ওঠে। আপু, পায়েল এগিয়ে আসে, ত্রস্ত বোনের হাত ধরে কোমল গলায় বলে, দেখ পরশ, সবাই এক হয় না। একজনের জন্য তুই সবাইকে গুলিয়ে ফেলিস না। একা একা কি এভাবে জীবন চলা যায় বল? বয়স আর কতই তোর? তুই আমাদের সবার খুব আদরের। তোর গুমড়ে গুমড়ে জীবন আমাদের বড় ব্যথা দেয়। জীবনটা আবার নতুন করে শুরু কর না শোনা। পরশ মাথা নুইয়ে নেয় সঙ্গে সঙ্গে। পায়েল টলমলে ভেজা চোখ নিয়ে ওখান থেকে সরে যায়। মেয়েটার জন্য তার বড় কান্না পাচ্ছে। ওর সামনে কেঁদে কুটিয়ে বোনটাকে এসে দুর্বল করতে যায় না, তাই নিঃশব্দে সরে গেল পায়েল। রাত্রিপ্রিয়া পরশের কাজ ঘেঁষে দাঁড়ালো, নতজান পরশের মুখটা নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করল, এত ভালোবাসার পরেও নয়ন ভাইকে কেন তোর এত অপছন্দ পরশ? উনি কি তোকে কখনো খারাপভাবে ছুঁয়েছে? নোংরা চোখে দেখেছে কখনো? পরশ থমকালো। নয়ন ভাইয়ের নামে এমন কথা মেনে নিতে পারছে না সে। নয়ন ভাই যে তাকে ভালোবাসে এটা অপ্রকাশ করলেও অস্বীকার করতে পারছে না সে। মুহূর্তে মেয়েটার ডানে বামে মাথা নাড়িয়ে আটকে উঠল। না না না, তাহলে সমস্যাটা কোথায় রে ভাই? ভয় লাগছে রাত, বড় ভয় লাগছে। মানুষকে দ্বিতীয়বারের জন্য বিশ্বাস করতে বড় ভয় লাগে। আরো একবার করেই দেখ না পরশ। মানুষটাকে পেয়ে তুই একদিন এত এত হাসবি যে আগের দিনের জন্য তোর আফসোস হবে। রাত্রিপ্রিয়ার কথা শুনে পরশ ওনার কোনা মোচড়াতে মোচড়াতে বোকার মতো জানতে চাইল। সত্যিই তো। রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পরশ অবুঝের মতো আবার জানতে চাইল, এখন কি করব আমি? নয়ন ভাইয়ের কাছে চলে যা, ফিরিয়ে আন মানুষটাকে। মুহূর্তেই ছুটে গেল পরশ, যেন সে এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। রাত্রিপ্রিয়া ওর যাওয়ার দেখে স্বস্তির শ্বাস ছাড়ল, মুসকি মুসকি হাসল। সে আগের ন্যায় ছাদে দাঁড়িয়েই অনেকক্ষণ পরশের নিচ থেকে যাওয়া দেখল। মেয়েটা একা একাই গাড়ি নিয়ে বের হয়েছে, যা দেখে রাত্রিপ্রিয়া উপর থেকে হাত নাড়িয়ে বলল, সাবধানে যাস। পরশ উপরের দিকে একবার তাকিয়ে অল্প স্বল্প হাসল। এরপর তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিল। পরশ আড়াল হতেই রাত্রিপ্রিয়া নিচে চলে গেল। সানাম চৌধুরী রাতকে দেখেই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কিছু হলো? রাত্রিপ্রিয়া আচমকা সানাম চৌধুরীর গলা জড়িয়ে ধরল। পরপর খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু হবে নেতা সাহেব, শুধু অপেক্ষা করুন। এয়ারপোর্টের খানিকটা নির্জন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে নয়ন। তার এক হাতে ট্রলি ব্যাগ, অন্য হাতে জ্বলন্ত সিগারেট, যা থেকে গলগল করে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছে। ঠিক যেন তার ভাবনাগুলো চারপাশেই হইচই, যাত্রীদের হাসি কান্না, সব কিছু তার কাছে অস্পষ্ট হয়ে যাচ্ছে। সিগারেটের আগুনের আলোয় তার মুখাবয়ব ঝলমল করছে, কিন্তু চোখের এক অদ্ভুত বিষাদ, যেন কিছু হারানোর বেদনা তাকে গ্রাস করেছে। বাতাসে কফির গন্ধ মেশানো, কিন্তু সে অনুভব করে না। মনে হয় কেউ বা কিছু তাকে ছেড়ে চলে গেছে। আর এই মুহূর্তগুলোতে সময় থমকে গেছে। স্ক্রিনে ফ্লাইটের তথ্য পরিবর্তিত হচ্ছে, কিন্তু তার হৃদয়ে যেন এক অস্থিরতা। ল্যাম্পপোস্টের সোনালি আলোতে নয়নের চারপাশের সব কিছু উজ্জ্বল, কিন্তু মনে হচ্ছে সে আলোয় সে হারিয়ে গেছে একাকিত্বের গহীনে। ঠিক সেই সময় পেছন থেকে মেয়েলি রিনরিনে কণ্ঠ, ভাই, আপনি সিগারেট খাচ্ছেন? নয়ন মোটেও চমকালো না, একবারও তাকালো না পরিচিত মুখটার দিকে, বরং সে অন্যদিকে ফেরা অবস্থায় গম্ভীর কণ্ঠে শোধালো,
দেখতেই তো পাচ্ছ। আগে তো কখনো দেখিনি। আগে দেখিনি, তাই বলে যে এখনো দেখবে না এমনটা তো কখনো বলা হয়নি। খুশি রেগে আছেন? থাকার মতন কিছু ঘটেনি। কি? নয়ন মুখবাক্য শেষ করেই ওখান থেকে চলে যেতে নিল। তার মুখভঙ্গিমা বেশ গম্ভীর, আচরণে বিরক্তির ছিঁড়ে ফোটা ভাবটা এমন যেন সে পরশকে দেখে খুব বিরক্ত। পরশ শুকনো মুখে ঢোক গেল, পেছন থেকে আবারও মৃদু আওয়াজ করল। শুনুন। নয়নের পা থামল, আগের ন্যায় না তাকিয়ে বলল, যাবেন না। থেকে কি লাভ? কেউ আমায় আজ অব্দি বুঝেছে? বুঝতে চাই। সময় ফুরিয়ে গেছে। ফুরিয়ে যাওয়ার আগে ফানুস থেকে আমি আপনাকে নতুন করে কুড়িয়ে নেব। দরকার নেই। প্লিজ। পরশের আকুতি ভরা কণ্ঠস্বর শুনেও মানুষটা চলে যাচ্ছে। পরশের চোখে জল এলো। সে আচমকা দৌড়ে গিয়ে নয়ন ভাইয়ের সামনে দাঁড়ালো, যেন কণ্ঠে শোধালো। আপনি আমার বাচ্চার বাবা হবেন নয়ন ভাই? নয়ন চমকালো, কিয়ৎক্ষণ পরশের মুখের দিকে বোকা বোকা তাকিয়ে আওড়ালো। কি বললে? বলছিলাম কি, আমার এতিম বাচ্চার একজন বাবা দরকার। আপনি আমার বাচ্চার দায়িত্ব নেবেন নয়ন ভাই? দায়িত্ব নেবেন আমাদের? পরশের কণ্ঠ কাঁপছে, ত্রাসে বুক ভার হয়ে আছে। নয়ন ভাই কি তাকে এবারও ফিরিয়ে দেবে? তার এই ভাবনার মাঝে নয়নের গম্ভীর কণ্ঠ। তোমাকে তোমার বাচ্চা ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। দেখি হাত বাড়াও। মুহূর্তেই হাসিতে চকচক করে উঠল পরশের মুখ। সে চটজলদি নয়ন ভাইয়ের সামনে হাত বাড়িয়ে দিল, বলল, কথা দিন ছেড়ে যাবেন না কভু। নয়ন নীরবে নিঃশব্দে পরশের হাতটা শক্ত করে ধরে আশ্বাস দিল। কথা দিলাম, নয়ন খানের দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন এই হাত আমার। চলুন আমরা বরং জীবনটা আবার নতুন করে শুরু করি। দীর্ঘ ভাই, প্রতীক্ষার পর ভাই। অবশেষে নয়ন খান জয় করে নিল নিজের ভালোবাসাকে। দীর্ঘ অপেক্ষার পর মানুষটার মুখে পূর্ণতার হাসি। দুজন হাতের ভাঁজে হাত রেখে নিঃশব্দে পাশাপাশি হাঁটছে। কালো মেঘের বুকে চাঁদের মৃদু আলো, আর তাদের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সম্পর্কের বুনন। এই মুহূর্তে সময় যেন থেমে গেছে। তারা শুধু একে অপরের মধ্যে হারিয়ে গেছে, যেন পৃথিবী কেবল তাদের জন্যই ঘুরছে। পরশের উপস্থিতিতে সব কিছু আরও রঙিন হয়ে উঠেছে, যেন প্রেমের প্রথম ফুল ফোটার মতো। রাতের নীরবতায় তাদের কথা বলার প্রয়োজন নেই, চোখের ভাষাতেই ধরা পড়ছে অনুভূতি। মেঘের গাঢ় আবরণের মাঝে চাঁদের সোনালি কিরণের মতো তাদের ভালোবাসা যেন আলোকিত করছে রাতের অন্ধকার। বাতাসে যেন প্রেমের গন্ধ, আর নক্ষত্রেরা তাদের স্বপ্নে পা রাখছে। এই মুহূর্তটি যেন নয়ন খানের জীবনে অমর। তারা একে অপরের হাত ধরে একটি নতুন জগতের পথে পা বাড়াচ্ছে, যেখানে সব কিছুই সম্ভব। রাতের গভীরতা, মেঘের রহস্য এবং তাদের ভালোবাসা, এগুলো মিলেমিশে তৈরি করছে একটি অনন্য কাহিনী। টান টান উত্তেজনা নিয়ে বসার ঘরে গোল হয়ে বসে আছে রাত্রিপ্রিয়া, সানাম চৌধুরী সহ বাড়ির ছেলেমেয়েরা। সবার ভেতরে দোনামোনা অস্থির চিত্ত। পরশ পারল কি সব গোছাতে, নাকি নয়ন ভাইয়ের অভিমান অনুযোগে পরিণত হয়েছে? সে কি ফিরিয়ে দিয়েছে পরশকে? গুটিয়ে নিয়েছে সে নিজেকে? এই নিয়ে তাদের কত ভাবনা চিন্তা। মেয়েটা গেল সেই কখন, এখন অবধি কোনো খবর এলো না। রাত্রিপ্রিয়া বারবার মোবাইল চেক করছে। আচমকা মেসেজের টুংটাং শব্দ, কান খাড়া হয়ে গেল সকলের। মেসেজ করেছে নয়ন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ রাত্রিপ্রিয়া। I will always be grateful to you. I will always be grateful to you because you are trying and have been able to touch a piece of happiness today. Thank you once again. মেসেজের চোখ বুলিয়ে উল্লাসে লাফিয়ে উঠল রাত্রিপ্রিয়া। উতলা হয়ে পড়ল বাকিরাও, আগ্রহ নিয়ে জানতে চাইল। কি হয়েছে রাত? নয়ন ভাই কি বললো? ইয়েস, আমার প্ল্যান সাকসেসফুল। ফাইনালি ওদের সম্পর্কটার পূর্ণতা পাচ্ছে। আমার যে কি আনন্দ লাগছে। হাসি হাসি মুখে জানালো রাত্রিপ্রিয়া। পরপর ঠোঁট এলিয়ে হাসলো, তার ভেতরে খুশি খুশি ভাব। এতক্ষণের অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবরে আগমন। মুহূর্তেই আনন্দে উল্লাসে মেতে উঠল ওরা। সানাম চৌধুরী ও সাইমনের চোখেও অদ্ভুত সুখের ছাপ। পায়েল তানহার চোখে মুখে রাজ্যের হাসি। বোনের এক সাগর দুঃখের পর সুখের তোপে একটু বেশি উত্তেজিত পায়েল। সে আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতার সঙ্গে বলল, তোর জন্য আজ এটা সম্ভব হয়েছে।
উই অল আর ভেরি এক্সাইটেড অ্যান্ড সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ রাত। হ্যাঁ হ্যাঁ, রাত ভাবিপুর জন্যই এটা সম্ভব। তোমাকে বিশেষভাবে ধন্যবাদ ভাবিপু। তোমার জন্যই কতদিন পর আমি একটা বিয়ে খেতে পূর্ণতা মেলে না তানহার উল্লাসের বাক্য। রাত্রিপ্রিয়া এর মাঝখানে মাছি তাড়াবার মতো হাত দুলিয়ে বলল, ধুর, তোমরা সবাই কেন এত এত ধন্যবাদ দিচ্ছ আমায়? যেদিন থেকে নিজের ভালোবাসার পূর্ণতার সুখ পেয়েছি সেদিন থেকেই ভালোবাসার অনুভূতি বুঝেছি। আমার যদি ক্ষমতা থাকতো, জগতের সবকটা হারানো ভালোবাসাকে পূর্ণতায় পাইয়ে দিতাম আমি। বিচ্ছেদের যন্ত্রণার তোপে নির্ঘুম প্রেমিক প্রেমিকার চোখে ঘুম ফিরিয়ে দিতাম। কথা শেষ হতেই রাত্রিপ্রিয়া এক পলক তাকালো সানাম চৌধুরীর মুখপানে। তার তাকানোর এই ধরন বলে দিচ্ছে সানাম চৌধুরীকে পেয়ে সে জগতের সবচেয়ে খুশি। সানাম চৌধুরী যা দেখে তৃপ্তিতে দেহ জুড়ে গেল। মুহূর্তেই তারা চোখে চোখে কত কথা, না বলা কথা বলে ফেলল। এর মধ্যে আচমকা মাথা ঘুরে পড়ে যেতে নিল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী ত্রস্ত তাকে ধরে ফেলল। কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা নিয়ে বলল, কি হলো রাত, কি হলো? রাত্রিপ্রিয়া কিচ্ছুটি বলল না। নেতা সাহেবের মুখের দিকে কেমন কেমন করে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। সানাম চৌধুরী আর কিচ্ছুটি না বলে দ্রুত রাত্রিপ্রিয়াকে পাজা কোলে তুলে নিয়ে বেডরুমে চলল। তার পেছনে পেছনে গেল সাইমন, পায়েল, তানহা। এতক্ষণে সবার ভেতরের আনন্দ ভাবটা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সানাম চৌধুরীর ভয় বাড়ল। কিছুদিন যাবতই রাত্রিপ্রিয়া কেমন কেমন যেন করছে। খাওয়া দাওয়ার তীব্র অনীহা দেখাচ্ছে। একটুতে ক্লান্ত হয়ে যায় মেয়েটা। কিছুটি জিজ্ঞেস করলেও সে মাছি তাড়াবার মতো কথা অগ্রাহ্য করে বলে, আমি একদম ঠিক আছি নেতা সাহেব, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। তবে আজ কি হলো ওর? সানাম চৌধুরী রাজ্যের ভাবনার মাঝে রোমে এসে শুইয়ে দিল রাত্রিপ্রিয়াকে। পাশে বসে মায়াভরা দৃষ্টিতে তাকালো। মেয়েটার চোখে মুখে রাজ্যের ক্লান্তি। সানাম চৌধুরীর বুক কাঁপল। সাইমনকে বলল, সাইমন, দ্রুত ডক্টরকে কল কর। সাইমন চিন্তিত ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করল। তন্মধ্যে রাত্রিপ্রিয়া চেঁচিয়ে ঘোর আপত্তি জানালো, ডক্টরকে কল করো না ভাইয়া, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। মুহূর্তে রক্তিম চোখে রাত্রিপ্রিয়ার দিকে তাকালো সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া ফাঁকা ঢোক গেল। মেয়েটার নিজের প্রতি অনীহা দেখে সাইমনও কিঞ্চিত বিরক্ত হলো, বলল, ঠিক থাকলে তখন পড়ে গেলি কেন? রাত্রিপ্রিয়া আমতা আমতা করে বলল, আসলে আমার আম- এতটুকু বলেই থেমে গেল রাত্রিপ্রিয়া। মুহূর্তের তীব্র লজ্জা আর অস্বস্তিতে জড়িয়ে গেল মেয়েটা। ভ্রু কুঁচকিয়ে সন্দিহান চোখে আগাগোড়া মেয়েটাকে পরখ করল সানাম চৌধুরী। চিন্তিত ভঙ্গিতে বাকিরাও তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। এতে আরও অস্বস্তি হচ্ছে মেয়েটার, যা নীরব পরখ করে নিল সানাম চৌধুরী। মেয়েটা যে কিছুটি লুকোতে চায় তা সানাম চৌধুরী তীক্ষ্ণ চোখ এড়ায় না। সে তাৎক্ষণিক গম্ভীর কণ্ঠে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, তোরা একটু বাইরে যা, আমি রাতের সাথে একাকী কথা বলতে চাই। সানাম চৌধুরীর স্পষ্ট সোজা সাপটা কথা। মুহূর্তেই ওরা বিনা বাক্যে রুম থেকে চলে গেল। স্বামী স্ত্রীর কত কথাই না থাকে, সব কিছু কি সবার সামনে বলা যায়? এ নিয়ে ওরা মোটেও আগ্রহ দেখালো না। কিন্তু লাজে মুড়িয়ে গেল রাত্রিপ্রিয়া। ওরা কি ভাবলো? সানাম চৌধুরীর মাঝে ভাবাভাবির তোয়াক্কা নেই। ওরা যেতেই সে গম্ভীর কণ্ঠে শোধালো, তুমি কিছু বলতে চাও রাত? ডক্টরকে আসতে বারণ করলে কেন? ডক্টর এসে কি করবে? আমি তো জানি কি হয়েছে আমার। ঋণ ঋণ মৃদু কণ্ঠে শোধালো রাত। সানাম চৌধুরীর কপালে গোটা কয়েক ভাঁজ পড়ল। বিচলিত ভঙ্গিতে শোধালো, তুমি জানো? রাত্রিপ্রিয়া লজ্জায় উত্তেজনায় এদিক ওদিক চাইল। জীবনের শ্রেষ্ঠ অনুভূতি সে কি করে যে বলবে ভাবছে। আগামীকাল নেতা সাহেবের জন্মদিন, সেদিন বললে কেমন হয়? এ নিয়ে মেয়েটার মাঝে রাজ্যের ভাবনা আর কৌতূহল। কিন্তু অধৈর্য হলো সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়াকে চুপচাপ থাকতে দেখে পুনরায় তাড়া দিল। কি হলো রাত, বলছো না কেন? রাত্রিপ্রিয়া রহস্যময়ী হাসি দিয়ে উঠে বসল। চিন্তিত নেতা সাহেবের গা ঘেঁষে বলল, এখন নয়, বলবো রাত 12টায়। 12টায় কেন? সারপ্রাইজ। সানাম চৌধুরী সরু চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল প্রিয়তমার মুখের দিকে। ওর শুকনো মুখটা দেখে তার ভয় বাড়ল। বক্ষ জুড়ে তোলপাড় শুরু হলো। তার 12টা অবধি ধৈর্য কুলোলো না। 12টা বাজতে এখনও কয়েক ঘন্টা বাকি। এতক্ষণ অসুস্থ মেয়েটাকে নিয়ে বসে থাকার মানেই হয় না। সে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে। অগত্যা নেতা সাহেবের তোপের মুখে পড়ে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। তীব্র আনন্দে তার বুক কাঁপছে। দুরু দুরু বুকে গুটি গুটি পায়ে মেয়েটা এগিয়ে গেল ড্রেসিং
ড্রেসিং টেবিলের কাছে। পলকের মধ্যে কিছু একটা বের করে হাতের মুঠোয় গুজে নিল। সবটাই অদ্ভুত চোখে তাকিয়ে দেখল সানাম চৌধুরী। মেয়েটার মতিগতি তার সুবিধার বলে মনে হচ্ছে না, কেমন কেমন করে। এর মধ্যে রাত্রিপ্রিয়ার জন্মনি কণ্ঠ। এই চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। সানাম চৌধুরী দেরি করল না, চোখ বন্ধ করে নিল। বউয়ের সারপ্রাইজ পেতে সে দারুণ এক্সাইটেড। রাত্রিপ্রিয়া এগিয়ে এলো। অনেকক্ষণ পর সানাম চৌধুরীর হাতের মুঠোয় কিছু একটা গুছে দিল। লাজুক গলায় বলল, চোখ খুলুন নেতা সাহেব, চোখ খুলুন, দিস ইজ আ সারপ্রাইজ। সানাম চৌধুরী তড়াক করে চোখ খুলল। হাতের মুঠোয় প্রেগনেন্সি টেস্ট স্টিক লক্ষ্য করতেই তার বুকের মাঝে কম্পন পাইল। স্টিকে থাকা দুটো লাল দাগ যেন তার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমালো। সানাম চৌধুরীর মুখভঙ্গিমা এখন গুরুগম্ভীর। এতক্ষণ হাসি হাসি মুখে নেতা সাহেবের মুখের দিকে তাকিয়েছিল রাত্রিপ্রিয়া। সে ভেবেছিল মানুষটা এটা দেখে ভীষণ খুশি হবে, কিন্তু নেতা সাহেবের ভাবভঙ্গিমা দেখে মেয়েটা হতাশ হলো, ভয় বাড়ল। রাত্রিপ্রিয়া বড়সড় হয়ে ওনার কোনা মুচড়িয়ে মুচড়িয়ে মৃদু আওয়াজ করল, আপনি কি খুশি নন? আচমকা সানাম চৌধুরী উঠে দাঁড়ালো। রাত্রিপ্রিয়ার মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, তুমি এটা আগে কেন আমায় বললে না? নেতা সাহেবের গুরু গম্ভীর কণ্ঠে রাত্রিপ্রিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল। তবে কি মানুষটা খুশি নয়? ভাবতে মেয়েটার চোখের কোণে জল এলো। সে ভয়ে ভয়ে জানালো, আপনার জন্মদিনে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি আপনি কি? বাক্যগুলোর আর পূর্ণতা মেলে না। আচমকাই রাত্রিপ্রিয়াকে দুহাতে জড়িয়ে ধরল সানাম চৌধুরী। আনন্দে ফুপিয়ে উঠল। বাবা হওয়ার অনুভূতিতে সে যে বাক্যহারা। এটা কি করে বোঝাবে বউটাকে? স্ত্রীকে থাকা দুটো লাল দাগ দেখে সেই কখন তার মন চঞ্চল হয়ে উঠেছে। তবুও যেন তার বিশ্বাসই হচ্ছিল না। ভয় ভয় লাগছিল, কেমন স্বপ্ন স্বপ্ন সব। সিরিয়াসলি তার মনোহরিণী মা হতে চলেছে সে বাবা। জগতে এর থেকে বড় সারপ্রাইজ আর কী বা আছে? সানাম চৌধুরী ভাষাহীনভাবে অনেকক্ষণ রাত্রিপ্রিয়াকে জড়িয়ে থাকলো। এরপর কপালে গাঢ় চুমু খেয়ে বলল, পাখি, তোমার সারপ্রাইজ আমার পছন্দ হয়েছে। জগতের শ্রেষ্ঠ সারপ্রাইজ আমি পেয়েছি আজ। এরকম সারপ্রাইজ বছরে বছরে দিলে নিশ্চিত আমি মরে যাব। তার চোখে আনন্দের আভা ছিল, কণ্ঠের দুষ্টু স্বর যেন এই মুহূর্তটাই তার জীবনের সেরা মুহূর্ত। রাত্রিপ্রিয়া এতক্ষণ পর হাসল। তার মাথার এতক্ষণের অদ্ভুত দুশ্চিন্তা ঝরে গেল। মুহূর্তে দুজন মিলে মাতৃত্বের অনুভবে হারিয়ে গেল। ভাবতে লাগলো তাদের নতুন জীবন শুরু হচ্ছে। এই খবর যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। মুহূর্তেই চৌধুরী বাড়ি ধেই ধেই করে নেচে উঠল। ছোট বড় সবাই কত খুশি। চারপাশে মিষ্টির ছড়াছড়ি। এতে অংশ নিয়েছে আনোয়ার সাহেবও। মেয়ের সুসংবাদে বাবার উচ্ছ্বাসের খামতি নেই। রাত্রিপ্রিয়ার দিকে এক্ষুনি সবার করা নজর। একসঙ্গে বাড়িতে দুটো সুখবর। চৌধুরী বাড়িতে আজ যেন আনন্দ উপচে পড়ছে। নয়ন ও পরশ বিয়ে করেছে। নয়নের বাবা মা সসম্মানে পরশকে মেনে নিয়েছে। পূর্ণাকেও নিজের নাতির মতো আগলে নিয়েছে। পরদিন সকালে তাদের এই আনন্দের শুরুটা হলো গরিব দুঃখীদের নিয়ে। বাড়িতে বিশাল আয়োজন করেছে সানাম চৌধুরী। আজ তার জন্মদিন, তার উপর পৃথিবীর সেরা অনুভূতি। অনাগত সন্তানের আগমন উপলক্ষে আজ আয়োজনটা একটু বেশি। যদিও এই দিনে সানাম চৌধুরী তার শহরের প্রতিটি অনাথ শিশু, পথশিশু ও বৃদ্ধার পেট পুড়ে ভালো মন্দ খাওয়ায়। এতে বাদ পড়ে না একটা ক্ষুধার্ত কুকুরও। তার জন্মদিন সবার মতো বাড়িতে বা ক্লাবে বিরাট ঝলমলে আয়োজন করে হয় না। সানাম চৌধুরী অন্যরকম। তার জন্মদিন পুরো পরিবারের সঙ্গে কাটে। দফায় দফায় অনাথ শিশু ও এতিমখানায় কেক কাটা হয়, আজও হবে, সেটা দ্বিগুণভাবে। চৌধুরী বাড়িতেও আজ মানুষের আনাগোনা। এর মধ্যে বেশিরভাগই অসহায় মানুষ, বাকিরা ওর সঙ্গের ছেলেপেলে। তারা বাড়িঘর সাজাচ্ছে। গম্ভীর সানাম চৌধুরীর মুখ থেকে আজ হাসি সরছেই না। সে হাসির দিকে অপলক তাকিয়ে থাকে রাত্রিপ্রিয়া। সকাল থেকে রান্নাঘরে আজ রাজ্যের তারা পায়েলের। ভাইয়ের জন্মদিন ও পরশের বিয়ে উপলক্ষে স্পেশাল কিছু রান্না করতে ব্যস্ত সে। যদিও আজকে সকল খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে, তবুও স্পেশাল দিন উপলক্ষে সানাম ভাইয়ের পছন্দের খাবারগুলো ঘরোয়া আয়োজন করেছে। মেয়েটা একা একাই করছে সবটা। রাত্রিবিয়ার তো রান্নাঘরের আশেপাশেও ঘেঁষা নিষেধ। তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীকেও এখানে আজ আসতে দেয়নি সে। আচমকা সেখানে সাইমন চৌধুরীর আগমন। পায়েল টের পেয়ে ভ্রুকুসকে জানতে চাইল, কি চাই? সাইমন চৌধুরী আচমকা পেছন থেকে জড়িয়ে ধরল পায়েলকে। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, তোমাকে চাই। গরমের মধ্যে আগুনের তাপে অতিষ্ঠ পায়েল। শরীরে ঘাম জমেছে। এরই মধ্যে সাইমন চৌধুরী জড়িয়ে ধরাতে শরীর থেকে আগুন বের হচ্ছে।
লোকটার দুষ্টুমি বাড়ছে। বাড়িতে কত লোক, কেউ যদি এসে যায়। রাগে দুঃখে ফোঁস করে উঠল পায়েল, যা দেখে সাইমনের সরল প্রশ্ন। রাগ করছে কেন পায়রা পাখি? বউকেই তো একটু জড়িয়ে ধরেছি। দাঁত কটমট করে উঠল পায়েল। এক ঝাটিকায় সাইমনকে সরিয়ে দিতে চাইল, কিন্তু এতে সাইমন আরও জাপটে ধরল। শক্তিতে না পেরে মেয়েটা রাগে জ্বলে উঠল, চিবিয়ে বলল, বিয়ে করেছেন বলে যে সারাক্ষণ কাছে এসে ঘেঁষাঘেঁষি করবেন, ওই চিন্তা বাদ দেন সাইমন ভাই, সরে দাঁড়ান। সরবো কেন? মানুষ বিয়েই তো করে সারাক্ষণ বইয়ের সঙ্গে ঘষাঘষি করার জন্য। আমাকে কি তোর হাউন অঙ্কেল মনে হয়? পায়েল হতবাক, বাক্যহারা। রান্না করছে গরমের মধ্যে দাঁড়িয়ে, হাতে কত কাজ। এর মধ্যে লোকটার জড়াজড়িতে চরম বিরক্ত মেয়েটা। তামাটে মুখে কিয়ৎক্ষণ পর চিৎকার দিয়ে ছ্যাঁত কণ্ঠে শুধালো, ছাড়ুন, আমার গরম লাগছে। সাইমন চৌধুরী তাকে ছাড়ল না, বরং তার বাঁধন আরও শক্ত হলো। বিরক্তিতে হতবুদ্ধ পায়েল, নাক দিয়ে ফোঁস করছে সে। এতে সাইমনের দুষ্টমি গাঢ় হলো। বউ পায়রাকে আরও একটু রাগিয়ে দিতে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। পরপর দুষ্টু হেসে পায়েলের কানের কাছে মুখ গুজিয়ে আওড়ালো, আমার উড়ু উড়ু দুষ্টু নিঃশ্বাসের শব্দে ঘণ্টা বাজে আমার মনে। গোলাপি ঠোঁটে ওই কোমল হাসি, মধ্যাহ্নের রোদ বাজে প্রেমের কাহিনী শশী। ওই মিষ্টি ঝিলমিলে জলে উজান বয়ে যায় মনে। সরু নাকের ডগায় ঝলমলে ঘামের কণায় নেশা ধরে যায় আমার চোখে, যেন তুমি জলজলে কোনো প্রেমের আভা। প্রেমের এই খেলা দুপুরের ছায়ের তলা। চলো আলিঙ্গনে মিশে যাই, চলো সারা দুনিয়া ভুলে যাই, চলো হারিয়ে যাই উড়ে প্রেমের কোনো রাজ্যে। তুমি আমি মিলেমিশে আজ এই উষ্ণতার ছন্দে ছন্দে বিনিময় করব প্রেমের লেনদেনে। আজ একটু হয়ে যাক সুইটহার্ট। এটা ক্রোধে যেন পায়েলের গায়ে এবার ফোসকা পড়ল। সে হিসিয়ে উঠল, আচমকা মাথায় দুষ্ট বুদ্ধি এলো। ত্রস্ত হাতে রাখা গরম খুন্তিখানা সাইমনের গালে ছোঁয়ালো। মুহূর্তে যেন সাইমন চৌধুরীর রোমান্টিকতায় গরম ছ্যাঁকা পড়ল। সে পায়েলকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল, গালে হাত দিয়ে কটমটে কণ্ঠে শোধালো, কি করলে? পায়েল তার সবগুলো দাঁত বের করে হেসে ফেলল, বলল, কেন, হট চুমু দিয়েছি, মজা লাগছে না যান, আরও লাগবে? পায়েল খুন্তি হাতে দুপা এগিয়ে আসলো। সাইমন ত্রস্ত 4 পা পিছিয়ে গেল, যা দেখে পায়েল খিলখিল করে হেসে ফেলল। সেই সুযোগে সাইমন চৌধুরী ওখান থেকে দৌড়ে পালালো। এরপর দুঃখী গলায় বিড়বিড় করলো, ডাকাত বউ চেয়েছে চুমু, দিয়েছে খুন্তি। সানাম আর রাত্রি যখন তাদের নতুন জীবনের শুরুতে দাঁড়িয়ে, তখন যেন পুরো পৃথিবী তাদের জন্য নতুন করে সজ্জিত হয়ে গেছে। রাত্রি সানামের চোখের গভীরতায় হারিয়ে যায় তার মনে হয়। এই অনুভূতিটি এক স্বপ্নের মতো, সবকিছু ঝলমলে রঙিন। সানামের হাত ধরে যখন রাত্রি তার মাতৃত্বের পথে পা বাড়ায়, তখন তার হৃদয়ে আনন্দের ঢেউ ওঠে। এক নতুন জীবনের অপেক্ষা, সেই শিশুর হাসি, খেলার মুহূর্ত, সব কিছুই তাদের হৃদয়কে ভরিয়ে দেয়। এভাবে কখন যে 10টি মাস চলে গেল টেরই পেল না যেন রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী তাকে টের পেতে দেয়নি। সানামের কাছে বাবা হওয়ার এই অনুভূতিতে শুধু সুখ নয়, বরং একটি অদ্ভুত দায়িত্ববোধ। এই দায়িত্ববোধের রেশ ধরে প্রিয়তমার প্রতি ও তার এক নতুন জীবনের প্রতি মানুষটা এখন ভীষণ যত্নশীল, স্নেহময়ী। শুধু সেই নয়, চৌধুরী বাড়ির প্রতিটি মানুষের এতে হাত রয়েছে। আগের চেয়েও রাত্রি আর সানামের মাঝে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছে, যাতে জড়িয়ে আছে কেবল অসীম ভালোবাসা, স্বপ্ন এবং এক নতুন অধ্যায়ের সূচনা। সেই সূচনার দিন ঘনিয়ে এসেছে। রাত্রিপ্রিয়ার এখন শেষ সপ্তাহ চলছে। বাড়ির সকলে খুব এক্সাইটেড। ছোটরা আগে বাচ্চার নামঠাম ঠিক করে রেখেছে। বাবুকে নিয়ে এক একজনের এক এক প্ল্যান। সবার এত আনন্দের দেখে রাত্রিপ্রিয়ার চোখ ভিজে যায়। মাতৃত্বের কত শত কষ্টের মাঝেও আনমনে হেসে ফেলে মেয়েটা। যদিও আজকাল ভরা উঁচু পেট নিয়ে চলাফেরা করতে কষ্ট, তবুও এত সুখ লাগে তার। মাতৃত্বের মাঝে এত আনন্দ। এই অনুভূতির মাঝে দাঁড়িয়ে আজকাল মাকে তার খুব মনে পড়ে। আহারে, মা থাকলে আজ কত না খুশি হতো। মেয়েটা তখন গোপনে চাপা দীর্ঘশ্বাস ফেলে, তবুও নিজেকে সামলে নেয়। আজকাল তার পুরোপুরি মা হয়ে উঠেছে তানিয়া চৌধুরী। তবুও মায়ের জন্য মনটা আনচান করেই যায়। এত পূর্ণতার ভিড়েও কোথাও যেন একটা খসখসানি হাহাকার। রাত্রিপ্রিয়ার আজও মাকে ভীষণ মনে পড়ছে। শেষ সপ্তাহে এসে তার অদ্ভুত ভয় হচ্ছে। নেতা সাহেবকে ভাবলেও মন কাঁপে। কি জানি কি হয় এই ভয়ে। একরাশ মন খারাপ নিয়ে ভেজা চোখে আয়নার সামনে বসেছিল মেয়েটা। হঠাৎ নেতা সাহেবের আগমন, ঝলমলে কণ্ঠ। জান, তোমার হয়েছে?
সানামকে দেখেই রাত্রিপ্রিয়া দ্রুত নিজের চোখের জল লুকালো। মৃদু হেসে বলল, হয়েছে। আজ পৌনে জন্মদিন, বাড়িতে মেহমান, রাত অসুস্থ দেখে নয়ন ও পরশ ছেলের জন্মদিনের সম্পূর্ণ আয়োজনটা করেছে চৌধুরী গৃহে। পাছে অসুস্থ মেয়েটা টানাপোড়েনে যেন কষ্ট না হয়, সেই উপলক্ষে সিম্পল লাল রঙা একটি শাড়ি পরে বসে আছে রাত্রিপ্রিয়া। শাড়িটা আগামীকাল নেতা সাহেব তাকে গিফট করেছে। মানুষটার পছন্দ মতো সাজগোজও করেছে রাত।